স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক বিশেষ আয়োজন আশার বাংলাদেশ। সঙ্গে আছে আমি জাহিদ। শুরুতেই দেখে নেব সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী উৎসবের ওপর একটি প্রতিবেদন। যে বয়সে কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার কথা, সে বয়সেই নামতে হয়েছে জীবিকার সন্ধানে। এমন সব সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বছরে একটি দিনের আনন্দ যেন ঘুচিয়ে দিল সব কষ্ট। বিশ্ব শিশু দিবস উপলক্ষে 500 শিশুকে নিয়ে রাজধানীর ইউথ ক্লাব মাঠে ষষ্ঠবারের মতো বৈচিত্র্যময় এই আয়োজন করল জাগো ফাউন্ডেশন। দেশের 28টি জেলায় 15 নভেম্বর থেকে এই আয়োজনে অংশ নিয়েছে প্রায় 4000 শিশু। এখানে আমাদেরকে খাওয়া দাওয়া দিল, নাগরদোলায় খেললাম, অনেক কিছু খেললাম। আমার আপুরা আমাকে নিজে হাত ধোয়াই দিল, পানিটা নিজে এনে দিল, তাদের জন্য অনেক ধন্যবাদ। খেলছি ইরানি দিছে, আবার খাইতে দিছে, বড় ভাই করে লাগে খেলছি, আবার আপুদের লাগে আবার শিক্ষা শিশুর মৌলিক অধিকার, সবার মধ্যে এই উপলব্ধি ছড়িয়ে দিতেই জাগোর এই আয়োজন। তাই এবারের প্রতিপাদ্য বিষয়, আপনি কি শিক্ষায় বিনিয়োগ করছেন? যেখানে আমাদের ভলান্টিয়ার্সরা ওদের জায়গায় চলে যায় এবং ওরা একদিনের জন্য আমাদের কাছে চলে আসে। একদিনের জন্য আমরা ওদেরকে শৈশব ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। শিক্ষা যে ওদের একটা জন্মগত অধিকার এবং এটা এনশিওর করতে আমরা নিজেরাই পারি। এবং আমাদের এবারে থিমটা ছিল ইনভেস্ট ইন এডুকেশন। একদিনের জন্য হলেও এসব শিশুকে শৈশবের স্বাদ ফিরিয়ে দিতে পেরে দারুণ উচ্ছ্বসিত স্বেচ্ছাসেবকরা। বাচ্চাদের স্মাইল অ্যাকচুয়ালি দ্য ভেরি প্রিশিয়াস থিং। সো অনেক মজা করে, বাট বাচ্চাদের সাথে খেলে মজা করে অনেক আনন্দ পেয়েছি আমি। বেসিক্যালি টিমটা ছিল ফুড মেম্বার হিসেবে, তো আমরা সব মেম্বারই অনেক ভালোভাবে জিনিসটা সাকসেসফুলি শেষ করতে পেরেছি, আমরা অনেক বেশি হ্যাপি। এই উদ্যোগকে আরও বেগবান করতে দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সরকারের সহযোগিতা চাইলেন জাগো ফাউন্ডেশনের চেয়ারম্যান। যত বেশি ইউথকে ইনভলভ করতে পারবো আমাদের এই যে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কে এবং পার্টিকুলারলি চিলড্রেন্স এডুকেশনে, এটা হচ্ছে কি আমাদের একটা টার্গেট। এবং যদি আমরা কোনোভাবে গভর্নমেন্টের সাথে পার্টনারশিপ করে আমাদের যে স্কুলগুলো আছে সেগুলোকে আরও বেশি জায়গায় নিয়ে যেতে পারি, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে যদি নিয়ে যেতে পারি, আমরা মনে করি যে এটাই হচ্ছে একটা জাতির মেরুদণ্ড এবং এটাই আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। প্রতিটি শিশুর মধ্যেই আছে অপার সম্ভাবনা, তাই সব শিশু শিক্ষার আলোয় আলোকিত হয়ে নতুন পৃথিবীর দ্বার খুলে দেবে এমন স্বপ্ন পূরণেই কাজ করছে সংগঠনটি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান করভি রাকসান এবং জাগো ফাউন্ডেশনের সিনিয়র কমিউনিকেশন ম্যানেজার নদী রশিদ। কথা বলছি তাদের সঙ্গে। করভি, নদী, আপনাদেরকে স্বাগত। আমরা প্রতিবেদনে দেখছিলাম যে আপনারা এক ধরনের রোল প্লেয়িং এর ব্যবস্থা করেছেন, যে মানে স্কুল কিডসরা চলে যাচ্ছে রাস্তায়, রাস্তার কিডসরা চলে আসছে একদিনের জন্য একটা উদযাপনের জন্য। এই ধরনের যে কার্যক্রম আপনারা, এটার মধ্য দিয়ে আসলে কি মেসেজ এই দুই গ্রুপকেই দিচ্ছেন? এখানে অনেকগুলো আসলে মেসেজ কাজ করে। প্রথম হচ্ছে গিয়ে ইউথকে কিভাবে আসলে এঙ্গেজ করা যায় একটা ভালো কাজে। আমাদের দেশে কিন্তু প্রচুর ইউথ এবং তারা সবাই চায় কিছু একটা ইনভলভ হওয়ার জন্য। একটা খুব স্পেসিফিক জিনিস যেটা আমরা চেয়েছিলাম, যে আমাদের যে রিচ কিডস বা প্রিভিলেজ কিডস যারা আছে, আমরা কিন্তু অনেক সময় মেজাজ খারাপ হয়ে আছে, হুট করে একটা বাচ্চা এসে হয়তো বা ভিক্ষা চাচ্ছে বা ফুল বিক্রি করার চেষ্টা করছে, আমরা খুব বাজেভাবে মিসবিহেভ করে বসি। এই জিনিসটা হচ্ছে একটা ওই ভলেন্টিয়ারগুলো বা ওই প্রিভিলেজ বাচ্চাগুলোকে দেখানো যে ওরাও মানুষ, ওদেরকে রেসপেক্ট করতে হবে। এটা হচ্ছে একটা পার্ট। বিকজ এই ভলেন্টিয়ার্সরাই কিন্তু আলটিমেটলি একটা সময় গিয়ে ডিসিশন মেকিং এর জায়গায় বসবে, সেটা একটা পলিটিক্যাল জায়গায় হোক, সেটা একটা অর্গানাইজেশনে হোক, একটা কোম্পানিতে হোক। তো এই জায়গাটা আমরা চাই ওদেরকে বোঝানোর জন্য। এটা এক। দুই হচ্ছে কি, এই ছোট বাচ্চারা যারা, তারা কিন্তু প্রত্যেকটা দিন কাজ করে, 365 ডেজ। ওরা একদিন না কাজ করতে পারলে কিন্তু একদিন ওরা খাওয়া পাবে না। তো আমরা চেয়েছিলাম একটা দিনের জন্য কি ওদেরকে একটু আনন্দ দেওয়া যায় নাকি ওদের লাইফে, যে চাইল্ডহুড যে জিনিসটা ওরা কিন্তু এটা পায় না। সো এই দুটো ছিল আমাদের একটা মেসেজ। আর সবার জন্য যে মেসেজটা হচ্ছে কি, চিলড্রেন্স রাইট অ্যান্ড চিলড্রেন্স এডুকেশন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটাকে যতটুকু সবাই মিলে পার্টিসিপেট করা যায় এটার মধ্যে, সেটা গভর্নমেন্ট, সেটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস, এনজিওস যারা আছে, যে ডোনার কমিউনিটি আছে এবং নর্মাল যেই জনগণ আছে সবাই।
28টি জেলাতে এই অনুষ্ঠানটি হয়েছে, তো এই 28টি জেলার অভিজ্ঞতা আমাদেরকে বলবেন যে কোথায় কি ধরনের মানে কার্যক্রম ছিল এবং অনুষ্ঠানগুলিতে পার্টিসিপেন্টসদের, আমরা এখানে একজন পার্টিসিপেন্টসের কথা শুনলাম, আমরা দেখেন কত স্পন্টেনিয়াসলি সে ধন্যবাদ জানাচ্ছে এবং তার কাছে এটাই অনেক বড় ঘটনা যে আপু তার হাতটা ধুয়ে দিয়েছে। সো এই কৃতজ্ঞতা প্রকাশটা আমরাও অনেক সময় কিন্তু আমাদের মধ্যে এতটা নেই, এটা কিন্তু মানে ফলো করার মতো, দৃষ্টান্ত দেওয়ার মতো যে হ্যাঁ এইভাবেই আসলে কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। রাইট, মানে এই জিনিসটা যদি আজকে আমাদের বাসায় হতো, এটা খুব একটা নর্মাল জিনিস। আমার বাসায় তো আমাকে একজন হাত ধোয়া দিচ্ছে, ব্যাপারটা অনেকটা এরকম। বাট এই বাচ্চাগুলোর জন্য যে আপুটা হাত ধুইয়ে দিয়েছে, ভাইয়াটা আজকে খেলেছে ওদের সাথে, বিকজ ওরা তো এই জিনিসগুলো দেখে না, এবং এটা কিন্তু ওদের মধ্যে অনেক চেঞ্জ আসে। এই টাইপের মানুষজন কিন্তু অনেক সময় প্রেশারে পড়ে হোক, অভাবে হোক, ডিরেল হয়ে যায়। বাট এই টাইপের জিনিসগুলো কিন্তু ওদেরকে হেল্প করে যে না, মেবি আমার লাইফে হয়তো বা এক্স্যাক্টলি ওই অপরচুনিটিগুলো নাই, বাট এই আপু ভাইয়ারাও কিন্তু আমাদেরকে হেল্প করছে। মানে এই প্রোগ্রামটার পাশাপাশি যেরকম আমরা মাঝে মাঝে আমাদের যে ভলেন্টিয়ার্স আছে তাদেরকে বস্তির মধ্যে নিয়ে যাই, নিয়ে গিয়ে একদম ওখানে রেখে কাজ করে, এটা না দুই সাইড থেকেই আসলে একটা খুব পজিটিভ মেসেজ আসে এবং এটা ব্রিজের মতো আমি বলবো যে ক্রিয়েট করে। আর এত এক্সাইটেড আমাদের ভলেন্টিয়ার্সরা এই প্রোগ্রামটা করার জন্য যে অনেকে কিন্তু এক্সামস আছে, মাঝখানে দুদিন হরতাল ছিল, তো সবকিছু আমাদের একটু ডিসঅর্গানাইজ হয়ে গেছিল টাইমিংটা। তারা বললো যে ভাই আমরা যদি 20 তারিখে না করতে পারি, কোনো জায়গায় আমরা আগে করে ফেলবো, যেদিন আমাদের পরীক্ষা নেই কোনো জায়গায় আমরা পরে করে ফেলবো। মানে এত ইন্টারেস্টেড এই ভলেন্টিয়ার্সরা এই কাজগুলো করার জন্য। ভলেন্টিয়ারদেরকে আপনারা কিভাবে জোগাড় করেন, তাদের সঙ্গে কমিউনিকেট করেন? একটা হচ্ছে কি, ডেফিনেটলি আমরা অনেক ওয়ার্কশপ অর্গানাইজ করি যেখানে ভলেন্টিয়ার্সরা আসে, তারা পার্টিসিপেট করে, তারা ট্রেনিংসগুলো নেয়। এছাড়া আমাদের একটা বিশাল পাওয়ার হচ্ছে কি সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা যখন বলি যে আমরা এই জিনিসটা করতে যাচ্ছি, তোমাদের কি মনে হয়, এখন একটা ভলেন্টিয়ারকে কি সবসময় যদি আমরা নিজেরা প্ল্যান করে যে জাস্ট বলে দিই আমরা এটা করছি না, আমরা উই মেক দেম আ পার্ট অফ দ্য ডিসিশন অলসো। ওরা আসে, ওরাই কিন্তু যাচ্ছে এই সিগন্যালে গিয়ে ওরা কথা বলছে, ওরা বলছে আচ্ছা এই সিগন্যালে এই কাজটা আমাদের করা উচিত, এখানে আমরা এই জিনিসটা নিয়ে মানুষকে গ্রিট করব। তো ওরা যখন একটা পার্ট হয়ে যায় তখন ওরা ফিলিংটা পায় যে না দিস ইজ আওয়ার্স। তো এই যে ভলেন্টিয়ার্সরা, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, এই প্রক্রিয়াটা কিভাবে করেন? এটা কি স্কুলের সঙ্গে যোগাযোগ করেন নাকি তারা আপনার নেটওয়ার্কিং এর মধ্যেই আছে? কিছু স্কুলের সাথে আমাদের পার্টনারশিপ আছে, কিছু ইউনিভার্সিটির যে ক্লাবসগুলো আছে তাদের সাথে আমাদের পার্টনারশিপ আছে, তো তারা অনেক সময় ভলেন্টিয়ার্স দেয়। আর এছাড়া আমরা এমনি ওপেন কলও দিই আমাদের সোশ্যাল মিডিয়াতে, আমাদের ওয়েবসাইটে, যে অমুক দিন অমুক ট্রেনিংটা হবে। এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা যখন আসলে প্রথমে যাই তখন চেষ্টা করি ডিস্ট্রিক্টের যে স্কুলগুলো আছে সেখানে গিয়ে কিভাবে করে প্রিন্সিপালের সাথে একটু কথা বলে কনভিন্স করে তাদেরই একটা ক্লাসরুমের মধ্যে কি ওয়ার্কশপগুলো নেওয়া যায় নাকি। আমরা স্কুলগুলি নিয়ে আরেকটু কথা বলতে আসবো, তার আগে নদী রশিদের কাছ থেকে জানতে চাইবো যে এই বাচ্চারা যখন যাচ্ছে, আমরা একটা দেখলাম যে যারা রাস্তায় কাজ করছে তাদেরকে আপনারা এক ধরনের অপরচুনিটি দিচ্ছেন, কিন্তু এটাও আরেকটা অপরচুনিটিতে যারা রাস্তায় চলাচল করে কিন্তু রাস্তায় কোনো কাজ করে না, সেই কিডসরাও আসছে এবং ওদের কাছ থেকে আসলে কি ধরনের ফিডব্যাক পান? আসলে দেখা যায় যে এই দিনটার জন্য কিন্তু সারা বছর আমাদের ভলেন্টিয়ার্সরা অপেক্ষা করে থাকে। ওরা এটা আসলে একটা ওয়ে ওদের যে পে ব্যাক করা সোসাইটিতে, কারণ প্রতিদিনই আমরা যাচ্ছি সিগন্যাল দিয়ে বাচ্চাগুলোকে আমরা দেখছি, ওদের কাছ থেকে রিকোয়েস্ট পাচ্ছি যে ফুলটা নেন, আমরা অনেক সময় নিচ্ছি, অনেক সময় নিচ্ছি না, অনেক সময় দেখা গেছে যে আমরা একটু রুডলিও ওদের সাথে কথা বলে ফেলছি। সো ওরা যখন রাস্তায় যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় থাকে এবং বিভিন্ন মানুষকে অ্যাপ্রোচ করে, কেউ এটা খুব পজিটিভলি নেয়, কেউ আবার হয়তো বা দেখা গেল যে একটু রুডলি কথা বলে বা বলে যে আমার সময় নেই, তুমি যাও এখান থেকে, কেন বিরক্ত করছো। এটা একটা রিয়েলাইজেশন, এটা ইটস লাইক ওদেরকে একটা পাঞ্চ দিয়ে মনে করায় দেয় যে এই রাস্তায় যেসব শিশুরা কাজ করছে এটা কত ডিফিকাল্ট, কত হার্ড জব। মানে আমরা এটা তো ফর গ্র্যান্টেড নেই যে আমরা গাড়ি করে যাচ্ছি, আমাদের প্যারেন্টস আছে যারা আমাদের টেক কেয়ার করছে, আমরা স্কুলে চলে যাচ্ছি, নাস্তাটা টেবিলে রেডি হয়ে থাকছে। সো এই জিনিসগুলো যেগুলো আমরা ফর গ্র্যান্টেড নেই, এগুলো অনেক বাচ্চা আছে যাদের এই খুব সাধারণ একটা নাগরিক অধিকার, শিক্ষা বা বাসস্থান বা একটা খাওয়া, হেলথ চেক আপ, এইগুলো জিনিস ওরা পাচ্ছে না। তারপরেও ওরা কিন্তু ঠিকই সারাদিন কাজ করে যাচ্ছে এবং হাসি মুখেই কাজ করছে। আমি নিজেই গতকালকে একটা বাচ্চার সাথে সিগন্যাল পয়েন্টে দেখা হচ্ছে, ওরা তো আমাদেরকে চেনে, আসলে জাগো আপু, জাগো ভাইয়া বলিয়ে আমাদেরকে ডাকে। তো আপু কেমন আছে, ফুল নাও ফুল নাও। তা আমি বললাম না বাবা তোমার ফুল, আমাকে ফুল দিতে হবে না, কেমন ছিল তোমার দিনটা। ও খুব
মানে এত হাসি খুশি ছিল যে আমি চিন্তা করছি আমার কিন্তু ওর সাথে সন্ধ্যার পরে দেখা হয়েছে, তখনও এত লাইভলি, যেটা কিন্তু আসলে মানে অ্যামেজিং। এবং আমাদের সব ভলেন্টিয়ার্সরা ওরা এটাই রিয়েলাইজ করে যে আসলে আমি যে জিনিসটা ফর গ্রান্টেড নেই, এটা আসলে ফর গ্রান্টেড না। একটা বাচ্চা যে আসলে আজকে রাস্তায় কাজ করে, ওর কিন্তু মানে ও যে গরিব এটা কিন্তু ওর ফেট, এটা কিন্তু ও চুজ করেনি। সো এই জিনিসগুলো ওদের রিয়েলাইজেশন আসে এবং এটা ওদেরকে অ্যাজ এ পার্সন বেটার হওয়ার জন্য অনেক হেল্প করে আমরা মনে করি। সাধারণত যারা সিগন্যালে কাজ করে তাদের ওয়ার্ক আওয়ার কত ঘন্টা? এটা আসলে ভ্যারিজ করে। ওরা মোটামুটি সকাল থেকে রাত পর্যন্তই ওখানে থাকে। আর আমরা যখন আসলে নিয়ে আসি, যেমন করভি যেটা বলছিল যে আমাদের ভলেন্টিয়াররাই কিন্তু গিয়ে ওই সিগন্যাল পয়েন্টসের যারা আর কি হেড থাকে তাদের সাথে কথা বলি, তাদেরকে কনভিন্স করে আমরা বাচ্চাগুলোকে নিয়ে আসি। এবং তারা অনেক সময় দেখা গেছে আমাদেরকে অনেক বাচ্চা দেয়, কিছু বাচ্চা হয়তো বা দেয় না, এটাও দেখা গেছে যে কিছু বাচ্চা ওরা রেখে দেয় ওখানে কাজ করে, ওরা হয়তো একটু পরে আসে। বাট ওদের আসলে ওয়ার্কিং আওয়ারটা দেখা গেছে 10টা 11টা পর্যন্তই। এটা কি খুব চ্যালেঞ্জিং ওদেরকে নিয়ে আসাটা? কারণ ওরাও তো একটা সার্টেন স্ট্রাকচারের মধ্যে দিয়ে কাজটা করে। এটা চ্যালেঞ্জিং ছিল আসলে প্রথম 2 থেকে 3 বছর এটা চ্যালেঞ্জিং ছিল। বাট এখন আসলে যখন আমরা যাই, ওনারা জানেন, ওনারা আমাদেরকে চেনেন, ওনারা জানেন যে একটা দিনের জন্য আমরা বাচ্চাদেরকে তাদের শৈশবকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি এবং ওনারা এটাকে অ্যাপ্রিসিয়েট করেন। এখন ওনারা কিন্তু আমাদেরকে গেলে, আমাদেরকে আগে যেমন প্রথম দিকে হয়তো একটা ভালো ওনাদেরকে একটা ফিস দিয়ে তারপরে বাচ্চাগুলোকে নিয়ে আসতে হতো, যে ওই দিন তো ওই সিগন্যাল পয়েন্টসে ওই ইনকামটা আর হচ্ছে না। এখন কিন্তু ওনারা বলে যে আপনারা বাচ্চাদেরকে নিয়ে যান, একটা দিনের জন্য তো ওরা আনন্দ করছে। কারণ আপনি দেখবেন ঈদের দিনও কিন্তু বাচ্চারা থাকে। সো ইটস লাইক 365 ডেজের একটা জব। সো এখন ওনারাও আমাদেরকে হেল্প করেন এবং বাচ্চারাও এখন জানে যে এই রকম দিনে ওদের এইরকম একটা অপরচুনিটি আসবে। আসলে লাইক লাস্ট ইয়ার যেমন একটা পলিটিক্স, কারণ আপনি দেখবেন ঈদের দিনও কিন্তু বাচ্চারা থাকে। সো ইটস লাইক 365 ডেজের একটা জব। সো এখন ওনারাও আমাদেরকে হেল্প করেন এবং বাচ্চারাও এখন জানে যে এই রকম দিনে ওদের এইরকম একটা অপরচুনিটি আসবে। আসলে লাইক লাস্ট ইয়ার যেমন একটা পলিটিক্যাল টার্মল চলছিল পুরো দেশে এবং অবরোধ ছিল পুরো লাস্ট কয়েক মাস ধরে। সো আমরা কিন্তু ভেবেছিলাম যে আমরা এইবার আর ইউনিভার্সাল চিলড্রেন্স ডে এটা করবো না, বিকজ আমরা যেহেতু বাচ্চাদেরকে রিপ্লেস করি অন দ্য স্ট্রিট, আমি তো কোনো ভলেন্টিয়ার নামাতে পারছি না। আমরা চিন্তা করছিলাম যে আমরা এবছর আর ইউনিভার্সাল চিলড্রেন ডেটা সেলিব্রেটই করবো না, বিকজ এটা খুব রিস্কি হয়ে যায় ভলেন্টিয়ার্সদের জন্য। এবং কারণ আমরা তো ওদের ওই সিকিউরিটিটা দিতে পারি না, যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে দায়িত্বটা আমরা কিভাবে নেব। সো আমরা আসলে মোটামুটি ডিসিশন ছিল যে করছি না, কিন্তু 2 সপ্তাহ আগে থেকে, যে শীতের সময়টাই তো আমরা করি, নভেম্বর মাসেই করি প্রতি বছর, 2 সপ্তাহ আগে থেকে দেখা গেছে যে করভি যখন রাস্তা যায়, আমরা যখন রাস্তা যাই, সারাক্ষণ বাচ্চারা বলতে থাকে আমাদেরকে যে ভাইয়া আপু জাগো কবে হবে, জাগো কবে হবে। মানে ওরা তো ওইটাই বোঝে আসলে। সো ওদের রিকোয়েস্টে আমরা কিন্তু পরে রাস্তার অ্যাক্টিভেশনটা আমরা বন্ধ রেখেছিলাম, বাট আমাদের যে কার্নিভালের যে পার্টটা, যেখানে আমরা বাচ্চাদেরকে একটা মাঠে নিয়ে গিয়ে সারাদিনের জন্য একটা ফেয়ারের মতো অর্গানাইজ করি, সেটা কিন্তু আমরা করেছিলাম। সো ওইটা ওদের ডিমান্ডেই আমাদের এখন করতে হয়। সো ওরা জানে এবং ওয়েট করে। এছাড়া অন্য কোনো ধরনের কমিউনিকেশন ওদের সঙ্গে হয় সারা বছরে আপনাদের জাগো ফাউন্ডেশনে? সারা বছর আসলে যেটা হয় যে ওদের সাথে তো আমাদের রাস্তায় দেখা হয়, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটা তৈরি হয়েই যায়। এবং আমরা এটা মনে করি, বিশ্বাস করি আসলে মনে প্রাণে, এই উদ্যোগটা জাগো ফাউন্ডেশন থেকে নেওয়ার পর থেকে এখন দেখবেন ইয়াং জেনারেশনের মধ্যে অনেকেই অনেক স্কুল খুলেছে, যে হাতিরঝিলে স্কুল আছে, বিভিন্ন জায়গায় দেখবেন একটা মাঠ পেলে ধানমন্ডি লেকের ওখানে একটা স্কুল আছে, ইনফর্মাল স্কুলিং। এরা দেখা গেছে যে অনেকে আমাদের সাথে একসময় কাজ করেছে, বা অনেকে আমাদের দেখে উৎসাহিত হয়ে এই কাজগুলো করছে। সো একটা যে সোশ্যাল চেঞ্জ ইউথরা, যেটাকে আমরা মনে করি যে পাওয়ার অফ বাংলাদেশ, যে 50%-এর বেশি ইয়াং জেনারেশন বাংলাদেশে, সো ইউথরা কিন্তু অলরেডি দে আর টেকিং দেয়ার পার্ট সিরিয়াসলি। সো ওরা কিন্তু ওই রোলটা অলরেডি চেঞ্জ করা শুরু করেছে, যেটা আসলে ভবিষ্যতে আমরা অদূর ভবিষ্যতে দেখবো যে মানে পুরো বাংলাদেশের চেহারাটাই হয়তো আমরা একদিন চেঞ্জ করতে পারবো। আমরা একটা ব্রেকে যাব, কিন্তু বিরতিতে যাওয়ার আগে আমি একটু করভির কাছ থেকে একটা বিষয়ে জানতে চাইবো, এটা বিরতির পরে বললেই ভালো হয় আমার জন্য। সেটা হচ্ছে যে আপনারা যে স্কুলিং প্রোগ্রামটা আছে, আমরা জানি যে বেশ কিছু সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আপনারা স্কুলিং করেন। এই স্কুলিংটা কিভাবে করেন, এখানে কতগুলি শিশু আছে এবং তাদের এই পুরো প্রক্রিয়াটা কিভাবে আপনারা বাস্তবায়ন করছেন, অর্থাৎ তাদের এটা ফান্ডিং থেকে শুরু করে পুরো বিষয়টি আমরা আসলে একটু জানতে চাইবো আপনার কাছ থেকে বিরতির পরে। আশার বাংলাদেশে নিচ্ছে একটি বিরতির পর ফিরে এলাম আশার বাংলাদেশে।
করভি, যেটা জানতে চেয়েছিলাম যে এই যে স্কুলিং যে প্রোগ্রামটা আছে আপনাদের শিক্ষা, এই প্রোগ্রামটা কতজন শিক্ষার্থীকে আপনারা এখন অন্তর্ভুক্ত করেছেন বা শিক্ষা দিচ্ছেন? বর্তমানে 1600 কিডস, 1600 বাচ্চা এখানে পড়াশোনা করছে 8টা স্কুলের মধ্যে 3টা স্কুল চলে হচ্ছে কি ট্রেডিশনাল সিস্টেমে, নর্মালি যেভাবে স্কুলগুলো হয়। বাট একটা সময় আমরা যখন ঢাকার বাইরে স্কুল খোলা শুরু করলাম তখন দেখলাম যে টিচারের খুব অভাব, এবং আমরা মানুষকে বললাম যে আমরা যদি একটু বেশি টাকা দিই সেক্ষেত্রে সে কি আসলে বান্দরবনে গিয়ে বা টেকনাফে গিয়ে থাকবে একটা বছর, এবং আমরা আসলে কনভিন্স করতে পারিনি। তখন চিন্তা করলাম যে জাস্ট বিকজ টিচারগুলো যাচ্ছে না বা সব কিছু ঢাকার মধ্যে, তাই বলে কি ঢাকার বাইরের মানুষগুলো কি কোয়ালিটি এডুকেশন পাবে না? তো তখন আমরা যেটা করলাম হচ্ছে গ্রামীণ ফোন এবং অগ্নির সাথে একটা পার্টনারশিপে আমরা আরও 5টা স্কুল এখন রান করছি, অনলাইন স্কুল আমরা এটাকে বলে থাকি। এই স্কুলটা যেটা হয় যে ইন্টারনেটের মাধ্যমে ঢাকায় বসে শিক্ষকরা আপনার গ্রামে পড়াচ্ছে। সো বাচ্চারা ওখান থেকে, এটা ভিডিওর মতো শুধু না, এটা 2-ওয়ে কমিউনিকেশন। সো বাচ্চারা ওখান থেকে কন্টিনিউয়াসলি রিপ্লাই দিচ্ছে, এবং ওই এন্ডে আবার একটা টিচার আছে ওই এলাকার, যে একজন হয়তো বা ক্লাস 12 পাস, তো সে আবার বসে বসে বাচ্চা, ছোট বাচ্চা যেহেতু অনেক, সো তাদেরকে আবার হেল্প করছে পড়ানোর জন্য। এবং আরও 5টা স্কুল আমাদের আন্ডার কনস্ট্রাকশন, হোপফুলি এই ডিসেম্বরের মধ্যে আমরা শুরু করে ফেলবো। এই যে 8টি স্কুল এখন কাজ করছে এগুলি কোন কোন এলাকায়, ঢাকা ছাড়া? ঢাকা তো 2টা আছে, বনানী এবং রায়ের বাজার। তারপর হচ্ছে কি আপনার চিটাগাঙে একটা আছে মতিঝর্ণায়, এছাড়া গাজীপুর, রাজশাহী, বান্দরবন, গাইবান্ধা আর মাদারীপুর। তো এই 1600 ছাত্র যে পড়ে, ওদের পড়াশোনার খরচ এটা কিভাবে নির্বাহ করা হয়? আচ্ছা, যেহেতু আপু আমার সাথেই আছে, এই প্রোগ্রামটা যেহেতু আপু দেখে, আমি আপু কি বলি এটা বলেন। আচ্ছা, ঠিক আছে, যদি একটু বলেন। আমাদের এই প্রোগ্রামটাকে আমরা বলি স্পন্সরেড চাইল্ড প্রোগ্রাম। এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড খুব ফেমাস একটা কনসেপ্ট। ওয়ার্ল্ড ভিশন এবং আরও সেভ দ্য চিলড্রেন অনেকেই এই প্রোগ্রামের আন্ডারেই আসলে বাচ্চাদেরকে পড়ানোর আইডিয়াটা নিয়ে এসছে। স্পন্সরেড চাইল্ড যেটা হয় যে একজন মানুষ, একজন যার সামর্থ্য আছে সেরকম একজন মানুষ 1500 টাকা দিয়ে একটা বাচ্চা দায়িত্ব নিতে পারে। সো আমরা যে দায়িত্বটা নেয় তাকে বলি স্পন্সর প্যারেন্টস। যে আমরা বলি যে এটা আপনারই একটা ভার্চুয়াল চাইল্ড, আপনি হয়তো ওকে প্রতিদিন দেখেন না, ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে দেন না, বাট এটা আপনার একটা বাচ্চা। আর বাচ্চাকে বলি যে দেখো তোমার, কারণ আমাদের তো স্কুলগুলো আসলে আন্ডার প্রিভিলেজ কিডসদের জন্য। সো এই সুবিধাবঞ্চিত বাচ্চাদের দেখা গেছে ওদের বাবা মা কেউ হয়তো বা রিক্সা চালায়, কেউ বাসায় কাজ করে, কেউ গার্মেন্টসে কাজ করে, এরকমই সবাই আমাদের মানে ঢাকায় বেস যার, বা অ্যাটলিস্ট ইসলাম এরিয়ায় যেসব স্কুলসগুলো, আর ঢাকার বাইরে যেগুলো সেগুলো দেখা গেছে কোনো কৃষক, দিনমজুর, এই ধরনের সবাই আমাদের মানে স্কুলের যারা বাচ্চাদের প্যারেন্টস আর কি। সো আমাদের দেখা গেছে যে অনেক সময় এই বাচ্চাগুলোর প্যারেন্টস তো বোঝে না আসলে ওর পড়াশোনাটা কতটা জরুরি। ওনারা ভাবেন যে আমার বাচ্চা যদি আজকে রাস্তায় গিয়ে ভিক্ষা করে, ও 100 টাকা বাসায় নিয়ে আসবে। সো ওই ইনকামটা ওনারা ফরগো করতে চান না, যে এই ইনকামটা হলে তো আমার লাভ, আমার ফ্যামিলি চলতে সুবিধা হবে। সো এই ভিশনটা উনি বোঝেন না যে এই বাচ্চাটা আজকে যদি ওর বয়স 6 এখনও কাজ করছে, ও যখন বয়স 15 হবে তখনও যে কাজটা করবে, ওর কিন্তু আয় দেখা যাবে ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করে যতখানি ইনকাম ততখানি রয়ে যাবে। ও কিন্তু কোনোদিনই আর ওই যে এডুকেটেড হওয়ার কারণে ওর যে স্কোপটা থাকতো লাইফে সেটা কিন্তু আর সে পাচ্ছে না। আর ওই প্যারেন্টসরা দেখা যায় যে ইমিডিয়েট ফিউচারটা নিয়ে বেশি চিন্তিত। ওনারা ওই 10 বছর 15 বছর পরে কি হবে সেটা আসলে ওনারা দেখা যায় যে অনেক সময় বুঝতে পারেন, বাট মানে ইমিডিয়েট নিডটাকেই বেশি এমফাসাইজ করেন আর কি। সো আমরা যখন বাচ্চাকে দেখাই যে দেখো তোমার আরেকটা প্যারেন্টস আছে যে তোমাকে কেয়ার করে, যে তোমার ম্যাথসে রেজাল্ট যে তুমি এবার খারাপ করলে সেটা নিয়ে তোমাকে প্রশ্ন করে, তোমার সাথে কথা বলে, এই যে একটা বন্ড, এই জিনিসটা আমরা ক্রিয়েট করি। আমরা প্রত্যেক এভরি 3 মান্থস আমরা বাচ্চাদের যে রেজাল্ট কার্ড সেটা আমরা তার স্পন্সর প্যারেন্টসকে পাঠাই, এবং ইউল বি অ্যামেজড কত ফোন কলস আর কত ইমেলস আমরা পাই যে আমার বাচ্চার পরীক্ষা তো গতবার তো ভালো করলো, এবার কেন খারাপ করলো, বা ও এবার এত অ্যাবসেন্ট কেন, এরকম অনেক কোয়ারিজ আমরা পাই। সো আমরা ওই বন্ডটাই আসলে ক্রিয়েট করতে চাই যে দেয়ার ইজ সামওয়ান হু কেয়ার্স ফর দিস চিলড্রেন। সো ওইটার মাধ্যমেই আমাদের মেইনলি আসলে এই প্রোগ্রামটা রান করে, যে 1500 টাকা দিয়ে বা $20 পুরো দেখা গেছে যে পুরো বাংলাদেশের মানুষই আসলে দেখা গেছে যে এই প্রোগ্রামটাতে এগিয়ে আসে। ওনারাই দেখা যাচ্ছে
ইদার বাংলাদেশে অথবা বাংলাদেশের বাইরে থেকে, কারণ দেখবেন যে যারা বিদেশে থাকে বাংলাদেশে কিছু একটা করতে চায়, সো অর্গানাইজেশন খোঁজে যে কোথায় আসলে যে টাকাটা আমি দেব ওই টাকাটার আসলে মিসইউজ হবে না, বা এটা একটা ভালো কাজে যাবে, বা আমি এটা দেখতে পারবো চোখের সামনে যে না এটার আসলে একটা ইম্প্যাক্ট হচ্ছে। সো আমরা যেটা করভি বলছিল যে আমরা তো আসলে ফেসবুকের মাধ্যমে ডিজিটাল মিডিয়াতে আমরা নিজেদেরকে সবচেয়ে বেশি ইউথ অর্গানাইজেশন হিসেবে আসলে যে আমরা সবচেয়ে বেশি প্রেজেন্ট ওইখানে ভিজিবল, তো আমরা ওইভাবেই আমরা কল দিয়ে দিয়ে দেখা গেছে যে আমরা নতুন স্পন্সর নিয়ে আসি, এবং ওটা আমাদের ফাউন্ডেশনের একটা বড় সোর্স অফ ইনকাম, বড় স্ট্রেংথ। এটা ছাড়াও আসলে দেখা গেছে যে আপনার কিছু ওয়ান অফ ডোনেশনস আমাদের আসে, যেমন আমাদের যে 1500 টাকা যে খরচটা, এটা হয়তো বা ওর রেগুলার যে এক্সপেন্সটায় টিচার্স বা বই খাতার তখন স্টেশনারিজ প্রতি মাসের এক্সপেন্সেই চলে যায়। বাট আমরা এই জন্য আমরা বিভিন্ন কর্পোরেটসের কাছে যাই, যে কেউ হয়তো বা আমাদেরকে ইউনিফর্ম দিয়ে দিল, কেউ হয়তো বা ব্যাগস দিয়ে দিল সব বাচ্চার জন্য, আর কেউ হয়তো বা জুতো দিয়ে দিল, এরকম করে করে আসলে আমরা কর্পোরেট ডোনার্সদেরকে নিই যারা আসলে টেক কেয়ার করে, এরকম মানে ওয়ান অফ ডোনেশনস যেগুলো এক্সট্রা খরচ আপনার 1500 টাকা যেহেতু একটা বাচ্চার আসলে খরচ কাভার হয় না। আর এই মুহূর্তে আমাদের প্রায় 1000 স্টুডেন্টস এর স্পন্সর আছে। তো আমাদের স্কুলের সেশনটা শুরু হয় আসলে অগাস্টের দিকে, তো আমরা নতুন বেশ কিছু স্টুডেন্টস নিয়েছি, সেজন্য আমাদের এখনও 600 স্টুডেন্টস আছে যাদের এখন কোনো স্পন্সর প্যারেন্টস নেই। সো আমরা সেটা নিয়ে আসলে কাজ করছি, যে মানুষের কাছে যাচ্ছি, বা আমাদের যে এই বছর যেটা আমাদের যে কল ছিল ইউনিভার্সাল চিলড্রেন্স ডেতে যে ইনভেস্ট ইন এডুকেশন, সেই কলটা নিয়েই কিন্তু আমাদের এই বছরের যেই বিশ্ব শিশু দিবস যেটা আমরা উদযাপন করলাম এই বছর, সেটার কল ছিল কিন্তু ইনভেস্ট ইন এডুকেশন, যে এডুকেশনের মাধ্যমেই একটা বাচ্চাকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন ফিউচারের দিকে, এবং সেটাই আপনাকে ফিউচারটা চেঞ্জ করে দেবে। সো আমাদের ওই কলের সাথেই কাজ করে আসলে আমরা বলছি যে জাগো ফাউন্ডেশন আসলে কিভাবে চেঞ্জ করছে, যে ইনভেস্ট ইন এডুকেশন, ইনভেস্ট ইন ফিউচার। করভির কাছে আবার ফিরে আসবো, জাগো ফাউন্ডেশন কিভাবে চেঞ্জ করছে, এটা সামগ্রিকভাবে আর কোন কোন ক্ষেত্রে আপনাদের এই পরিবর্তনের প্রভাবটা আছে, কোন কোন ক্ষেত্রে কাজ করছে? আচ্ছা, আমাদের প্রচুর আসলে প্রোগ্রাম হয়। এটা হচ্ছে কি আমাদের দুটা মেইন প্রোগ্রাম, একটা হচ্ছে কি চিলড্রেন্স এডুকেশন, আর হচ্ছে কি ইউ ক্যান সে ভলেন্টিয়ারিজম আর ইউথ ডেভেলপমেন্ট। সো ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামটায় যেটা হয় হচ্ছে কি যে আমরা ইউথকে কন্টিনিউসলি চেষ্টা করি এঙ্গেজ রাখার জন্য ভালো কাজে, যেরকম আমরা দেখলাম যে ইউসিডি ইউনিভার্সাল চিলড্রেন্স ওনারা পার্টিসিপেট করলো, এরকম সারা বছর ধরে আসলে অনেক কাজ তারা করে যায়। যেরকম ওদের একটা প্রোগ্রাম আছে মাই রোড মাই রেসপন্সিবিলিটি। আমরা কিন্তু খাওয়া শেষ হয়তো প্যাকেটটা ফেলে দিলাম রাস্তার মধ্যে, তো হয়তো বা কোনোদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন যে কয়েকশো ইয়েলো টি শার্ট পরে আমরা আমাদেরকে বলি যে ইয়েলো আর্মি, তো তারা হয়তো বা গিয়ে নিজেরা রোডটা ক্লিন করছে, তারা মানুষকে বলছে যে আসেন আমরা একটা দিনের জন্য আজকে না ফেলি, এবং আমরা প্র্যাকটিস করি এটা যতদিন আমরা নিতে পারি। এমন না যে একদিনে বন্ধ হয়ে যাচ্ছে, বাট হয়তো বা ওই দিন একটু কম হলো, কিছু মানুষ হয়তো অভ্যাস হয়ে যাচ্ছে, এবং যারা ভলেন্টিয়ার্স তাদের তো নিজেদের মধ্যে ডেফিনেটলি এটা নিয়ে অ্যাওয়ারনেস হচ্ছে। এটার পাশাপাশি এখনও কিন্তু বাংলাদেশের মানুষের ধারণা হচ্ছে গিয়ে যদি কারো ক্যান্সার হয় তাহলে হয়তো তার পাশে যাওয়া যাবে না, তার কাছাকাছি যাওয়া যাবে না। তো এরকম অনেক ঢাকা শিশু হসপিটালে এরকম অনেক বাচ্চা আছে যেখানে আসলে ওর মা ছাড়া হয়তো বা কেউ ওর কাছে যায় না, তো ওর খুব আপসেট লাইফ লিড করে যে কয়দিনই ওখানে থাকে। তো আমরা একটা দিনের জন্য ওখানে যাই, যে ওদের সাথে মজা করি, ওদের জন্য কার্টুনস একটু খেলনা নিয়ে যাই, বিকজ ওদের লাইফে হয়তো একটা বছর আছে, কিন্তু একটা বাচ্চার হয়তো ইচ্ছা আছে আমি হয়তো একটু শিশু মেলায় যাব, তো সেটা কি আসলে কোনোভাবে ওকে ওর যে কয়দিন বেঁচে আছে ওর শেষ ইচ্ছাটা কি কোনোভাবে পূরণ করা যায় নাকি? বাংলাদেশে এখন নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে, সেটা হচ্ছে কি যে অনেক ওল্ড হোমস গ্রো করছে, এবং এটার জন্য আমরা আমাদের অ্যাটলিস্ট আমি বলবো যে এটা আমাদের দোষে, বিকজ হয়তো বা আমরা মা বাবা টেক কেয়ার এখন করছি না, আগে যেভাবে করে রেসপেক্ট করা মানে আগের জেনারেশন যেভাবে করতো সেটা হয়তো আমরা করছি না। এখন আমার মা বাবা যখন আমাকে কিছু বলে সেটা তো শুনতে কখনোই ভালো লাগে না, মনে হয় অনেক কথা বলছে, কিন্তু আরেকটা মানুষ যখন তার ওই স্টোরিটা শেয়ার করে তখন কি আমরা মনোযোগ দিয়ে শুনি। যেরকম আমরা যখন ওল্ড হোমসে গিয়েছিলাম তখন মানে ওনারা অনেক বয়স্ক, ওনারা খুব সুন্দর করে বলছিল যে আমার ছেলে ও যখন হাঁটতে পারছিল না তা আমার হাত ধরে হাঁটা শিখেছে, আজকে আসলে আমি ডাক্তারের কাছে যাব, আমার আসলে নিয়ে যাওয়ার কেউ নাই। একজন তাকে ডকুমেন্টারিতে আমরা ভিডিও করছিলাম, সে রিকোয়েস্ট করলো যে প্লিজ আমাকে ভিডিওতে দেখিও না, বাট আমাকে দেখলে হয়তো আমার ছেলে মেয়ে আবার আমাকে নিয়ে গিয়ে সেই টর্চার বলতে কি বাসার সব কাজ থেকে শুরু করে, এবং এরা কিন্তু কেউ গরিব না, রিটায়ার্ড আর্মি অফিসার, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, বলতে পারেন যে মিডল ক্লাস বিজনেসম্যান, মানে তারা আসলে এরকম বের হয়ে যাচ্ছে।
এরকম অনেক প্রোগ্রামে আসলে আমরা সারা বছর করতে থাকি। করবি, আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি। আমরা জানতে চাই যে ভবিষ্যতে আপনাদের পরিকল্পনা কি এবং সেই পরিকল্পনায় মানুষকে কিভাবে আপনারা সম্পৃক্ত করতে চান? আমাদের একটা ইচ্ছা আমাদের এডুকেশন প্রোগ্রামের জন্য, সেটা হচ্ছে কি যে বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে জানিয়ে আমাদের একটা করে স্কুল থাকে এবং সেই স্কুলগুলো থেকে আমরা কোয়ালিটি এডুকেশন দিতে চাই। সেটার জন্য আসলে সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে বলতে হচ্ছে কি যে যেভাবে হেল্প করতে পারে। যেরকম কর্পোরেটসরা হয়তো বা তাদের CSR ফান্ডিং দিয়ে আসছে, গভর্নমেন্ট যদি সেক্ষেত্রে হয়তো একটা জায়গা দিয়ে আমাদেরকে হেল্প করে। নর্মাল ফর এক্সাম্পল একটা মাদারীপুরে যে স্কুলটা, এটা কিন্তু একজনের ডোনেট করে এবং সে তার টাকা দিয়ে স্কুলটা বানিয়ে দিয়েছে যে আমরা রান করব। এরকম করে কিন্তু সবারই কিছু না কিছু আছে। কেউ যদি টাইমও দিতে চায়, সে টাইম দিয়ে তার এক্সপার্টিস দিয়ে হয়তো আমাদেরকে হেল্প করলো। আর ইউথ প্রোগ্রামটা নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন যে কিভাবে করে আমরা ইউথকে আরও বেশি কাজে লাগাতে পারি। এবং আমাদের প্রোগ্রামটার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে কি যে উই ডোন্ট ডিকটেট যে এটা করতে হবে, রাদার উই সে এটা আমার দরকার, তুমি করে নাও। সো ও যখন করতে যায়, ও বাংলাদেশে তো ইন্টার্নশিপ করা হচ্ছে ইউনিভার্সিটির পরে, এখানে কিন্তু স্কুল লাইফ থেকে তারা অনেক কিছু শিখে যাচ্ছে। এই প্রোগ্রামটাকে কিভাবে আরও এক্সপ্যান্ড করা যায়, কিভাবে একদম রিমোট এরিয়াতে নিয়ে যাওয়া যায়, কারণ রিমোট এরিয়াতে যাওয়া একটা চ্যালেঞ্জ। খরচের পাশাপাশি যে মানুষগুলো, যে ভলেন্টিয়ার্সগুলো, তাদের সারাদিন আসলে কাজ করতে হয়। সবাই ঢাকার সিচুয়েশনটা ইজ ভেরি ডিফারেন্ট। সো ওইসব জায়গায় কীভাবে করে আমরা এই জিনিসগুলোকে নিয়ে যেতে পারি, ইউথকে কীভাবে আরও ডেভেলপ করতে পারি, এই দুটোই হচ্ছে কি আমাদের প্ল্যান। এবং রিসেন্টলি আমরা অলরেডি বাইরের কিছু দেশের সাথে কথা বলছি, তারা আমাদের এই মডেলটাকে খুব পছন্দ করছে। ডেভেলপিং যে কান্ট্রিজগুলো আছে, আফ্রিকা, নেপাল, মায়ানমার, তারা চাচ্ছে যে কিভাবে করে এই মডেলটা তাদের ওখানে নিয়ে যেতে পারে। তো যদি এরকম আসলে কখনো সম্ভব হয় যে বাংলাদেশে বসে আমরা আফ্রিকার বাচ্চাদেরকে পড়াচ্ছি, এর থেকে খুশি আসলে আর কিছু হবে না। নদী, আমি শেষ একটি জিনিস জানতে চাই যে কেউ যদি আগ্রহী হয় প্যারেন্টস হওয়ার জন্য, তারা আসলে কিভাবে আপনাদের কাছে আসতে পারে? আমাদের আসলে ফেসবুকের পেজে তারা আমাদেরকে জানাতে পারে যে জাগো ফাউন্ডেশনে গিয়ে যে আমি একজন প্যারেন্টস হতে চাই, স্পন্সর করতে চাই একটা বাচ্চাকে। বা আমাদের ওয়েবসাইটেও আমাদের এই প্রোগ্রামটা নিয়ে খুব ডিটেলস বলা আছে যে স্পন্সরের চাইল্ড, মানে www.jago.com.bd/sponsored child। সো আমাদের ওয়েবসাইটে গেলেও ওনারা জানতে পারবেন। আর প্লাস আমরা আসলে খুব শীঘ্রই ডিসেম্বর মাসে একটা ক্যাম্পেইন করব যে স্পন্সর চাইল্ড নিয়ে, যে ইনভেস্ট ইন ফিউচার স্পন্সর চাইল্ড। তো এটা 2 মাস ব্যাপী একটা ক্যাম্পেইন হবে যেখানে আমরা লোকজনকে এনকারেজ করবো, কারণ আমাদের স্টুডেন্ট সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে ডিসেম্বরে, কারণ 5টা নতুন স্কুল আমরা খুলছি। সো আমার 1800 স্টুডেন্ট হয়ে যাবে আমাদের। তো আমরা তখন ক্যাম্পেইন করবো, তখনও হয়তো বা সবাই যদি চান, অবশ্যই আমি শিওর যে জানতে পারবেন যে আমাদেরকে কিভাবে ওনারা হেল্প করতে পারে। নদী, করবি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ যে আপনাদের এই মাধ্যমে আমরা আসলে মানুষের কাছে পৌঁছাবো। আমরাও আশা করি যে অনেক প্যারেন্টস আমাদের সঙ্গে যুক্ত হবে ইনশাআল্লাহ। দর্শক, আশার বাংলাদেশে নিচ্ছে একটি বিরতি।